অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়, মৌলভীবাজারে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। বর্ষার শুরুতেই রাজবাড়ী পদ্মায় তীব্র ভাঙন, ঝুঁকিতে লঞ্চ, ফেরিঘাট, স্কুল, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে নদী পারের মানুষ। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটারে নেই র্যাম্প, ইউটার্ন এড়িয়ে সড়ক ব্যবহার করছেন চালকরা। পুরো কাজ হলে মিলবে সুফল, বলছে কর্তৃপক্ষ। এবং ফুটবল বিশ্বকাপে গোল বন্যার ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড। 4-2 গোলের বড় জয়। কঙ্গোর সঙ্গে 1-1 গোলে পয়েন্ট ভাগাভাগি পর্তুগালের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বর্ষা জাহানিমা। জনগণের টাকা আর পাচার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের 3য় ধাপের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে 40 লাখ পরিবারের মাঝে কৃষক এবং ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এবার মৌলভীবাজার সফর করেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট বিমানবন্দরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে দলীয় নেতাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যান সরকার প্রধান। রাস্তার দুই পাশে দেখা যায় জনতার উচ্ছ্বাস আর উদ্দীপনা। এ সময় 2 হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের 3য় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বলেন, 1 বছরের মধ্যে 40 লাখ মানুষ ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতায় আসবে। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। বাজেটকে গণবিরোধী বলা গোষ্ঠীটি জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। সংসদের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। বাংলাদেশী হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশী হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ জনকল্যাণেই ব্যয় করা হবে। 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য প্রকল্পটির কারিগরি ও আর্থিক দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে বুধবার জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমপি আক্তার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এসব তথ্য জানায় সরকার প্রধান। তিস্তা নদীকেন্দ্রিক টেকসই ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানায় প্রধানমন্ত্রী। বর্ষা মৌসুম শুরুর আগেই রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে অসময়ে ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট, স্কুল ও মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরবাড়ি ও শেষ সম্বল হারানোর আতঙ্কে দিন কাটছে পদ্মা পাড়ের মানুষের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বিগত কয়েক দশকের পদ্মার তাণ্ডবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের প্রায় 40% এলাকা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ধারাবাহিক ভয়াবহতায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 1 ও 2 নম্বর ফেরিঘাট। বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই নতুন করে হানা দিচ্ছে পদ্মা। হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা পদ্মা পাড়ের শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে কার্যকর ব্যবস্থা না নিয়ে ভরা বর্ষায় জিও ব্যাগ ফেলায় সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও ভাঙন পুরোপুরি রোধ করা যাচ্ছে না। দেবগ্রামের মধ্যে 40 থেকে 50 বিঘা জমি ভাঙতে ভাঙতে নদীর পাড়ালে পার 1 থেকে 1.5 বিঘা জমি আছে। এই জমিটুকুর পাশে আমার বসত বাড়ি। আমার এই বয়সে 3 বার ভেঙে হারলাম, আর তো ভাঙার জায়গা নেই। জমি ছিল আমাদের 50-60 বিঘা, এখন কিছুই নেই, মাঠে কাজ করে খাই। স্লিপ আমাকে কিছু দরকার নাই, আমাকে দরকার নদী শাসন দলই এনাফ। ভাঙন ঠেকাতে নৌ বিভাগ ও জেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘাট কর্তৃপক্ষ। সাম্প্রতিক কয়েকদিন ধরে দৌলতদিয়া 3 নম্বর ঘাটের আশেপাশে ভাঙন দেখা দিয়েছে এবং এ বিষয়টি আমাদের নৌ বিভাগের মাধ্যমে প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তাগণ এবং সরকারের অন্যান্য সংস্থা তাদের নির্দিষ্ট নিজস্ব দায়িত্ব পালনের মাধ্যমে দৌলতদিয়া প্রান্তিকে আমাদের ঘাটগুলি সচল রাখার চেষ্টা করবেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং তাদের টিম সরেজমিনে এসে ভিজিট করেছে। এখন প্রাথমিকভাবে যেই তাদের মেজারমেন্ট নেওয়ার কথা সেটা এখন নেবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট সহ বসতভিটা এবং ফসলি জমি রক্ষায় এখনই স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি বলে মনে করেন সবাই। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সীমান্তে হত্যা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা জানান তিনি। মন্ত্রী আরও জানান, 2024 সালের 5 আগস্ট থেকে বিএসএফ এর পুশিন করা 2369 জনের মধ্যে 11 জনকে হস্তান্তর করা হয়েছে। 183 জনকে পুশব্যাক করা হয়েছে, বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর 36টি পুশিন চেষ্টা বিজেপি প্রতিরোধ করেছে। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় প্রস্তুত আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী জানান, সরকারের কাছে 17 লাখ চাল ও 3 লাখ টন গম মজুত রয়েছে। স্টক আছে এবং এটা আমরা খাদ্য সংগ্রহ করতেছি। আমরা জানেন ধান চাল সংগ্রহ করা হচ্ছে এবং দৈনন্দিনভাবে এটা বাড়তে আছে এবং এখানে কোনো সংকট নেই। স্যার যেটা বললেন যে এখানে এই যদি এটা আমাদের মনে হওয়ার কারণ নেই, কারণ ব্যবসায়ীরা যেটা বললেন যে সরবরাহ পরিস্থিতি সচল আছে এবং সরবরাহ পরিস্থিতিতে কোনো ঘাটতি বা কোনো সমস্যা নেই। মানভেদে যে কোনো চালেরই মানভেদে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে 2-3 টাকা 4 টাকা উঠানামা করে। তা আমরা যেটা পেয়েছি সেটা হলো মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে।
2026-27 অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৈশ্বিক সংকটে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে স্বস্তির, এমনটাই মনে করছে সংস্থাটি। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতের বিশ্লেষণ বিষয়ে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পরে মতবিনিময়ে জ্বালানি খাতের বরাদ্দ এবং ভর্তুকি কৃষি, পরিবহন ও অবকাঠামো খাতে কেমন প্রভাব রেখেছে তার উপরও বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। দেশের যে টার্গেট 2030 সালের মধ্যে প্রায় 35,000 মেগাওয়াট উৎপাদন করা এবং এইটার 20% আসবে রিনিউয়েবল এনার্জি থেকে। তো এই রিনিউয়েবল এনার্জি থেকে 20% আসতে হলে প্রচুর গ্রিড টাইপ প্রজেক্ট দরকার এবং ছোট ছোট প্রজেক্ট দরকার। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয় এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। সংস্থাটির মতে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে কিছুটা ইতিবাচক উদ্যোগ থাকলেও সামগ্রিক রাজস্ব ও প্রণোদনা কাঠামো এখনও জীবাশ্ম জ্বালানিকেই বেশি সুবিধা দিচ্ছে। ফলে দেশের জ্বালানি রূপান্তরের লক্ষ্য অর্জন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের পথে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকার যখন বলছে যে তারা 2030 সালের মধ্যে 20% আর তারপরে ধাপে ধাপে 30 থেকে 50% নবায়নযোগ্য জ্বালানি করবে, তখন তো আসলে এই ধরনের প্রকল্প অনুমোদিত থাকার কোনো সুযোগ নেই। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন দিতে হবে, কারণ এই যে আমি যে 7টা সোলার প্ল্যান্টের কথা বলছি সেটাই যদি আমার আসে তাহলে আমি 650 মেগাওয়াটের মতো রিনিউয়েবল বিদ্যুৎ পেতে পারি। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বৈশ্বিক সংকটে স্বস্তির কারণ হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। কৃষি খাত এবং পরিবহন খাতেও যে এই জ্বালানি রূপান্তর সম্ভব সেই বিষয়গুলোকেও আমাদের এই বাজেটে নেবার সুযোগ ছিল। কিছু কিছু নেওয়া হয়েছে, আবার কিছু কিছু অপূর্ণ রয়েছে। নতুন কেন্দ্রের জন্য নো ইলেকট্রিসিটি নো পে চালুর প্রস্তাবও করেন সিপিডির প্রধান গবেষক। নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বাইপাস এক্সপ্রেসের একটি বড় অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলো, এর প্রত্যাশিত সুফল মিলছে না। 18 কিলোমিটার অংশের র্যাম্প ও ইউটার্ন না থাকায় অধিকাংশ চালক এক্সপ্রেসওয়ে এড়িয়ে সাধারণ সড়ক ব্যবহার করছেন। এছাড়া নির্ধারিত সময়ে পুরো প্রকল্পে কাজ শেষ না হওয়ায় পথচারীরাও পড়ছেন নানা ভোগান্তিতে। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে পুরো কাজ শেষ হলেও এখান থেকে সুফল পাবে ব্যবহারকারীরা। তারিকুল জুয়েলের তথ্য ও চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। 2022 সালে শুরু হয় 48 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। চলতি বছরের জুনের মধ্যে পুরো প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত কেবল 18 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু যানবাহনগুলো সুফল ভোগ না করে সেই চিরচেনা যানজটের ভোগান্তি স্বেচ্ছায় বরণ করছে। এর কারণ হিসেবে অধিক হারে টোল এবং র্যাম্প বা ইউটার্ন না থাকার কথা বলছেন চালকরা। অনেক টাকা টোল, ইউটার্ন নাই, অনেক কষ্ট হয়ে যায়। পথচারীদের জন্য ভোগান্তির আরেক নাম এই এক্সপ্রেসওয়ে। মাত্র 70 ফুট প্রশস্ত সড়ক পার হতে এখন অনেক ক্ষেত্রেই কয়েক কিলোমিটার ঘুরতে হচ্ছে। এতে শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 10 তলা দিয়ে ঘুরে আসতে হয়, নালে এইদিকে যেতে হয়, আমাদের কষ্ট হয়। এখন দূরত্ব অনেক, প্রায় আধা ঘন্টা সময় লাগে 5 মিনিটের জায়গায়। প্রয়োজনীয় আন্ডারপাস কিংবা ওভারপাস না থাকায় ভোগড়া, ঝাজর, ময়রান সহ বিভিন্ন স্থানে নিরাপত্তার বেষ্টনীর নেট কেটে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন অনেকেই। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এখন কি করবেন, তার দিয়ে বাড়াতে তার কেটে মানুষ হইতেছে, উপর দিয়ে একটু ফ্লাইওভার দিলে কারা ভালো হয়। তাছাড়া গাড়ি কখন দুর্ঘটনা ঘটে না ঘটে এটা বলা অসম্ভব। প্রতিদিন 2 বার করে যাওয়া আসা করি, এটা অনেক ঝুঁকিপূর্ণ। নেট কেটে পারাপার ঠেকাতে পেট্রোল টিম নিয়মিত নজরদারি করছে জানিয়ে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে জনগণেরও সচেতন হওয়া জরুরি। আর পুরো কাজ শেষ হলে দুর্ভোগ কমবে বলেও আশা তাদের। লোকাল যে জনসাধারণ আছে তারা অনেক জায়গায় এটাকে কেটে বা একটু হোল করে পাস করার চেষ্টা করে। তো এগুলোকে আমরা বরাবরই আসলে ডিমোটিভেটেড করি, বা আমাদেরও পেট্রোল টিম আছে তাদেরকে টহল টিম দিয়ে আমরা এটার সেফটি নিরাপত্তা নিশ্চিত করি। স্থানীয় জনগণের বাস্তব চাহিদা বিবেচনায় না রাখলে আধুনিক সড়কও সাধারণ মানুষের ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। লালমনিরহাটে কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে ভুট্টা। এর আবাদ ও উৎপাদন বাড়লেও সরকারি ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফলে মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ভুট্টা ক্রয় কেন্দ্র চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। একসময় তিস্তা নদীর চরাঞ্চল মানেই ছিল বিস্তীর্ণ বালুচর, যেখানে ফসল উৎপাদন ছিল প্রায় অসম্ভব। বর্তমানে সেই চরাঞ্চল জুড়ে দেখা যায় ভুট্টার ক্ষেত। লাভজনক হওয়ায় শুধু চরাঞ্চলেই নয়, জেলার 5টি উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। ভুট্টা চাষ করে স্বাবলম্বী হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অংশ কমে যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের। বিশেষ করে সরকারি ক্রয় কেন্দ্র না থাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে। গতবারে যেরকম দাম এবারও তার থেকে কম। সারের বেলা সার পাই না, তেল দেওয়া না, তেল দিয়ে পানি দেওয়ার আগে তেল পাই না, অনেক কষ্ট করিয়ে ভুট্টা আবাদ করছি, তার দাম পাই না। কলকারখানা বসলে আমাদের একটু উপকার হবে, দাম পাবো ভুট্টার। সরকার যেভাবে ধান ক্রয় করে ওইভাবে যদি আমাদের ভুট্টাটা সরকার খরিদ করতো, করিয়ে গোডাউনজাত করে রাখতো, তাহলে আমরা ন্যায্য মূল্যটা পাইতাম। সরকারিভাবে ক্রয় কেন্দ্র থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। এই দানাদার ফসলগুলো যখন হারভেস্ট করে তখন তুলনামূলকভাবে দাম একটু কম থাকে, পরবর্তীতে আস্তে আস্তে দাম বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে শিল্প কলকারখানা থাকলে তারা এটা সংরক্ষণ করবে এবং পরবর্তীতে বেশি দামের আসে তারা হয়তো বেশি দাম পাবে আর কি। তবে ভুট্টা কেন্দ্রিক পরিকল্পনা আছে বলে জানান জেলা প্রশাসক। ভুট্টা কেন্দ্রিক কিছু শিল্প কলকারখানা স্থাপন করার জন্য বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করছি। তারা যদি আগ্রহী হয় ইনশাল্লাহ এখানে ভুট্টা কেন্দ্রিক কিছু শিল্প কলকারখানা আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে এখানকার যারা কৃষক আছে তারা ন্যায্য মূল্য পাবে। চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় প্রায় 30,885 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। 3.5 বছর আগে খুন হয় শিশু আয়াত। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ খাল ও সাগরে ভাসিয়ে দেয় আসামি আবির। এদিকে নগরীর বাকলিয়ার চাঞ্চল্যকর 4 বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন দিয়েছে আদালত। চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলার রায় দেন। এদিকে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানির জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বিশেষ বেঞ্চে রয়েছে এবং যে কোনো দিন এর শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারৈপাড়া জিকে ক্যানেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় সীমান্ত দিয়ে পুশিন সম্পূর্ণ বেআইনি জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও সীমান্তে মানবিক সংকট সৃষ্টির কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। সিআর যে মামলাটা সেটা ইতিমধ্যেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সেই বেঞ্চে শুনানির তালিকায় আছে। যে কোনো দিন শুনানি হবে বলে আমরা আশা করছি। আর রামিসারটাও শুনানির জন্য প্রস্তুত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদের জায়গা থেকে আমরা এটাকে পুশিন বলছি এবং এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যারা আছে তারা এটাকে টেক আপ করছেন, তারা তাদের মতো করে এটাকে অ্যাড্রেস করছেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে পুলিশ বিভাগের প্রতিটি ইউনিটে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি অফিস হলরুমে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা হয়েছে। সিরাজগঞ্জে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত অর্থনৈতিক শুমারি 2024-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ব্র্যাকের উদ্যোগে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে আমের ড্রায়ার ও ব্লেন্ডার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচুল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর জিএম এর অপসারণ চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কৃষি খাতের প্রসার ও মান উন্নয়নে ফরিদপুরে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নিয়ে পার্টনার এর আঞ্চলিক কর্মশালা হয়েছে। দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। হয়রানির প্রতিবাদ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে রংপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। যানজটমুক্ত ও পরিষ্কার শহর গড়ার প্রত্যয়ে নরসিংদীতে আমরা মাধবদীবাসী সংগঠনের উদ্যোগে শহরে বিভিন্ন স্থানের যানজট নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। ঝিনাইদহে আধুনিক কসাইখানা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। জামালপুরে সরিষাবাড়ির ভাটারায় ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ছাত্র সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য উন্নয়ন এবং ঐক্য বজায় রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও মিলন মেলা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ ডাক বিভাগের নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে 769 জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস ও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে G7 সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন ট্রাম্প। একই রাতে ইরানের সঙ্গে সমঝোতা সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে নিজেই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদের চুক্তি দ্রুতই বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছাবে দুদেশের আলোচক দল। তবে চুক্তিটি ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়, সেখানে কোনো সশরীরে স্বাক্ষর অনুষ্ঠান হবে না। এদিকে ধীরে ধীরে ইরানের বন্দর ঘিরে উঠতে শুরু করছে মার্কিন নৌ অবরোধ। কিন্তু চুক্তি স্বাক্ষর হলেও আরও কিছুদিন পারস্য উপসাগরে উপস্থিত থাকবে মার্কিন সেনারা, জানিয়েছে ট্রাম্প। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, এখনও তিনি সেই অবিশ্বাস্য ম্যাচে। বিশ্বকাপ ফুটবল 2026। শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী, জনগণের টাকার পাচার হতে দেওয়া হবে না। সাতকানিয়ায় বন কেটে সড়ক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, মহানায়কের হ্যাট্রিক। জনগণের টাকা জনগণের জন্য ব্যয় করব বলছেন প্রধানমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির 14 দফায় যা আছে। সমকাল শিরোনাম করেছে, অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ 78% কমেছে। সীমার মাঝে অসীম মেসে। অমরত্বের মুকুটে হ্যাট্রিকের পালক। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, পথহারা কূটনীতি ফেরাতে হবে সঠিক পথে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী, যারা বলে সময় দেওয়া যাবে না তাদের প্রতি সজাগ থাকতে হবে। ফুটবল উন্মাদনায় দেশ, মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। যুগান্তর শিরোনাম করেছে, নীরব মহামারী অনলাইন জুয়া, নেপথ্যে দেশি বিদেশি চক্র। খসড়া চার্জশিট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রিজার্ভ চুরির অভিযোগপত্রে 64 ব্যক্তি প্রতিষ্ঠান। আমার দেশ শিরোনাম করেছে, ছোট ছোট ঝাঁকুনিতে বড় বিপদের আভাস। বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকি থাকলেও প্রস্তুতি পদক্ষেপ নেয়। শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী, জনগণের টাকা আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। দ্য ডেইলি স্টার, ফিসকাল রিফর্মস নিডেড ফর এলডিসি গ্রাজুয়েশন ডিলে। অ্যাটাকস অন স্টার, প্রথম আলো 6 months অন, প্রোব অ্যাট এ স্ট্যান্ডস্টিল। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়, মৌলভীবাজারে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। বর্ষার শুরুতে রাজবাড়ী পদ্মায় তীব্র ভাঙন, ঝুঁকিতে লঞ্চ, ফেরিঘাট, স্কুল, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে নদী পারের মানুষ।
ঢাকা বাইপাস এক্সপ্রেসের 18 কিলোমিটারের নেই র্যাম্প ইউটার্ন এড়িয়ে সড়ক ব্যবহার করছেন চালকরা। পুরো কাজ হলে মিলবে সুফল বলছে কর্তৃপক্ষ। এবং ফুটবল বিশ্বকাপে গোল বন্যার ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড। 4-2 গোলের বড় জয়। কঙ্গোর সঙ্গে 1-1 গোলে পয়েন্ট ভাগাভাগি পর্তুগালের। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।